আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রূপনদুল্লাহ গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানে আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ময়মনসিংহ ব্যাট 2024-এর অবজেক্টিভ। তো প্রথমে আমরা শুরু করি। কোশ্চেন 1, বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় না মূলধন জাতীয় আয় ও ব্যয়। মূলধন জাতীয় আয় ও ব্যয় কি করা হয় না? লিপিবদ্ধ করা হয় না। কোন ধরনের কোম্পানি কার্য আরম্ভের অনুমতির প্রয়োজন হয় না? প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্য আরম্ভ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে মূলধন আছে সেটা তারা নিজেরাই কি করে? সরবরাহ করে। সরবরাহ করে। তিন তিন নম্বর বলতেছে এখানে, তিন 3 নম্বর কোশ্চেন এখানে বলতেছে চুক্তির অবর্তমানে চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের আইনি বিধান হলো অংশীদার ব্যবসার মূলধন উত্তোলনের কোনো সুদ ধার্য করা যাবে না। সুদ ধার্য করা যাবে না। সক্রিয় অংশীদারি পারিশ্রমিক বাবদ কোনো বেতন বা কমিশন পাবে না। অ্যান্সার ক। অ্যান্সার ক। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন হইতেছে আমার এখানে। হুম 4, একটি কোম্পানির সমহারে শেয়ার ইস্যু করলে, যদি সমহারের পরিবর্তে অধিহারে শেয়ার ইস্যু করে, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে আর্থিক অবস্থা বিবরণীতে কি প্রভাব ফেলবে? মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে। মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে। একটি কোম্পানি মোট লাভের পরিমাণ 2 লক্ষ টাকা, কিন্তু নিট ক্ষতির পরিমাণ 80,000 টাকা। কারবারের মোট লাভ লাভ হওয়ার পরেও ক্ষতি হওয়ার কারণ কি? পরোক্ষ ব্যয় বৃদ্ধি। পরোক্ষ ব্যয় বৃদ্ধি। নিচের উদ্দীপকটি পড়ে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দাও। এ এবং বি একটি কারবারের দুইজন অংশীদার, তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে 60,000 এবং 50,000। এই ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না। এই ব্যবসা অংশগ্রহণ করে না। এ কোন ধরনের অংশীদার? নিষ্ক্রিয় অংশীদার। সুদের হার সুদের হার 10% হলে মোট মূলধনের সুদ কত? মোট মূলধনের সুদ হইব 11,000 টাকা। রাজ শেয়ার কাদের মাধ্যমে বন্টন করা হয়? কোম্পানি পুরাতন শেয়ার রাজ শেয়ার কাদের মাধ্যমে বন্টন করা হয়? কোম্পানি পুরাতন শেয়ার হোল্ডারদের মাধ্যমে কি কি করা হয়? রাজ শেয়ার বর্তমান বন্টন করা হয়। তো রাজ শেয়ারটা কি আমরা একটু বুঝি। কোম্পানি যখন নতুন শেয়ার কি করে, ইস্যু করে, তখন পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার ভিত্তিতে যে শেয়ার কি করে কোম্পানি প্রদান করে, তাদেরকে বলা হয় তাকে বলা হয় রাজ শেয়ার, এবং রাজ শেয়ার পায় পুরাতন শেয়ার হোল্ডারগণ। একটি অংশীদারি ব্যবসার চলিত হিসাব ডেবিট জেরকে ক্রেডিট জেরে রূপান্তর করা হয়। একটি অংশীদার ব্যবসায়
ডেবিট জেরকে ক্রেডিট জেরে রূপান্তর করা হয় মূলধনের সুদ বৃদ্ধি পেলে, মুনাফার অংশ বৃদ্ধি পেলে। অংশীদারের ব্যবসায় দায় দেনা অসীম। অংশীদারের দায় দেনা কি অসীম? অসীম বলতে বুঝাইতেছে অংশীদারি ব্যবসায় যদি ক্ষতির সম্মুখীন হয় তখন অংশীদারদের ব্যক্তিগত যে সম্পত্তি আছে সম্পত্তি বিক্রি করে কি করতে হইব, অংশীদার ব্যবসার যে দায় সৃষ্টি হয়েছে সেটা কি করতে হইব, মিটাইতে হইব। এই জন্য বলা হয় কি অংশীদার ব্যবসার দায় কি অসীম। নিচের উদ্দীপকটি পরে 10 এবং 11 নম্বর প্রশ্ন উত্তর দাও। মাহান্দা লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যে 1000 শেয়ার নিবন্ধিত, প্রতিটি শেয়ার 120 টাকা, 80,000 শেয়ার ইস্যু করলো, জনগণ 60,000 শেয়ার আবেদন, 6,000 শেয়ার আবেদন করলো। কোম্পানির বিলিখিত মূলধন কত? কোম্পানির বিলিখিত মূলধন কত? কোম্পানির বিলিখিত মূলধন হলো 60,000 টাকা। কারণ আবেদন পাইছে কত? 6,000। আবেদন পাইছে কত? 6,000। একটা শেয়ারের দাম হইলো কত? 100। গুণ দিলে কত হইতেছে? বিলিখিত মূলধন 6 লাখ। যদিও জনগণের উদ্দেশ্যে ইস্যু করছে কত? 8,000। 8,000 তো আবেদন পায় নাই, তো যে পরিমাণ আবেদনের ক্রয় করার জন্য জনগণ কি করছে? শেয়ার আবেদন করছে, ওইটাতে কি করতে হইব? শেয়ার প্রতি যে মূল্য দেওয়া আছে সেটা কি করতে হইব? গুণ করতে হইব। কোম্পানি শেয়ার অধিহার কত? কোম্পানি শেয়ার অধিহার কত? 6,000। একটা শেয়ারের দাম হলে 20 টাকা। 6,000 একটা শেয়ার অধিহার হলে 20 টাকা। শেয়ার ইস্যু করছে 100 টাকা। 100 টাকায় প্রতিটি শেয়ার 120 টাকা কি করছে? অধিহারে ইস্যু করছে। একটা শেয়ারের দাম 100 টাকা, 120 টাকা ইস্যু করে, ডিফারেন্স হলো 20 টাকা। 20 গুণ 6,000 সমান সমান এখানে হইতেছে আমার 1,20,000। মিস্টার ফয়সাল প্রতিটি শেয়ার 12 টাকায় দরে 25,000টি শেয়ার ক্রয় করলো। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য 100 টাকা। মিস্টার ফয়সাল কত টাকার দায় সীমাবদ্ধ? মিস্টার ফয়সালের দায় সীমাবদ্ধ 25,000 গুণ, সরি 2500 গুণ 10, 25,000। আলফা কোম্পানি লিমিটেড কর পরবর্তী মুনাফা 1,00,000 টাকা হলে করের হার 10% হলে কর পরবর্তী মুনাফা কত? কর পরবর্তী মুনাফা হইল 2,00,000 টাকা। কর পরবর্তী মুনাফা হইল 2,00,000 টাকা। হ্যালো। ঠিক আছে। আমরা এখন চলে যেতেছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের উদ্দীপকটি পড়ো, 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। শাপলা কোম্পানি লিমিটেডের মোট লাভের হার বিক্রয় মূল্যের উপর 20%। অর্থাৎ কোম্পানি যে পরিমাণ টাকা, যে পরিমাণ 100 টাকা 20 টাকা কি হয়? প্রফিট হয়। শর্টকাট কথা। প্রারম্ভিক ব্যবসায় প্রারম্ভিক মূলধন 25,000 টাকা, নিট বিক্রয় 2,95,000 টাকা, সমাপনী পণ্য 20,000 টাকা। ব্যবসায় বিক্রয়ের পরিমাণ কত? ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ কত? ওকে, তো আমরা চলে যাই। বিক্রয়ের পরিমাণ সমান সমান এখানে একটু আচ্ছা বোর্ডে চলে যাই। বিক্রয়ের পরিমাণ সমান সমান প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ নিট লাভ, নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ
গুণ 100, 100 মাইনাস মুনাফার হার। এখানে খেয়াল করি, পারমিক দেওয়া আছে 25,000, যোগ নিট ক্রয় দেওয়া আছে 2,95,000, সমাপনী উৎপন্ন দেওয়া আছে 20,000, গুণ 100, 100 বিয়োগ মুনাফার হার দেওয়া আছে 20, মুনাফার হার দেওয়া আছে 20। তো যদি আমি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার এটা আছে 3,75,000 টাকা। ক্যালকুলেশন করলে আছে 3,75,000 টাকা, ঠিক আছে। তো 16 নম্বর ওয়ার্কিংসটা আমরা দেখা একবারে চলে যাই। 16 নম্বর বলতেছে আমার নিট মুনাফার পরিমাণ কত। তো আমরা লিখি নিট মুনাফা, মুনাফা সমান সমান মোট লাভ মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয়। তো অঙ্কের মধ্যে আমি মোট মুনাফা বাইরে এলো বিক্রয়ের 20%, বিক্রয় আমার হইতে 3,75,000 টাকা, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করলাম। 3,75,000 গুণ, উম, একটু ওয়েট করি এখানে আমরা। হুম, হুম, 3,75,000 টাকা গুণ 20% মাইনাস অপরিচালন ব্যয় দেওয়া আছে আমার 30,000 টাকা, যোগ অপরিচালন আয় দেওয়া আছে 10,000 টাকা। ক্যালকুলেশন করলে আমার এখানে আসতেছে 55,000 টাকা। ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে 55,000 টাকা। ওকে, এখন আমরা আবার কোশ্চেনে চলে যাই। হুম, 15 নম্বর ব্যবসায় বিক্রয় পরিমাণ কত। ব্যবসা বিক্রয়ের পরিমাণ হইলো 3,75,000 টাকা, যেটা আমরা ক্যালকুলেশন করে দেখালাম। এবং 16 নম্বর হইলো কি, এখানে আমার ব্যবসায় পরিচালন ব্যয় এত টাকা, এত টাকা, মুনাফা হলো নিট লাভ কত, 55,000 টাকা। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য হলো আর্থিক বিবরণী বিশ্লেষণের আহ, আর্থিক বিবরণী বিশ্লেষণের আহ, উদ্দেশ্য হলো ব্যবসায় দক্ষতা যাচাই করা, ব্যবসায় মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা, ব্যবসায় তারল্য পরিমাণ জানা। তার মানে ক্যান্সার 1, 2, 3। এবিসি কোম্পানি একটি চলমান ব্যবসায়ীকে দীর্ঘদিন ঋণ দেওয়ার চিন্তা ভাবনা করেছে। এক্ষেত্রে তার
কোন অনুপাতটি সর্বাপেক্ষা বিবেচ্য হওয়া উচিত? আহ দায় মালিকানা, চলতি মূলধন মাইনাস মজুত পণ্য অগ্রিম খরচাবলী সমান সমান কি? তরল সম্পদ, তরল সম্পদ। কার্যকরী মূলধন 86,000 টাকা, চলতি অনুপাত 5:3, চলতি সম্পত্তির পরিমাণ কত? চলতি সম্পত্তির পরিমাণ হইল 2,15,000 টাকা। কিভাবে? 86,000 গুণ 2/5 সমান সমান কত? 2,15,000 টাকা। বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে, বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে আহ সঞ্চিত হবে হলো শেয়ার মূলধন। উৎপাদনে ব্যবহৃত সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফলকে কি বলে? সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফলে কি বলে? মুখ্য ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচের যোগফলকে কি বলা হয়? মুখ্য ব্যয় বলা হয়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা, কারখানা উপরে ব্যয় 1,00,000 টাকা, অন্যান্য উপরে ব্যয় 1,500 টাকা। রূপান্তরিত ব্যয় কত? তা আমরা জানি রূপান্তরিত ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি, রূপান্তরিত ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কত? 1,00,000। তার মানে অ্যান্সার কত? 1,20,000 টাকা। উৎপাদন ব্যয়ের মূল উদ্দেশ্য কি? ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ করা হলো উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য। তার মানে প্রথম যেহেতু আইটেমটা হিসাব পড়ছে, তো আমরা অ্যান্সারটা কি দেব? প্রথম দেব, ব্যয় নিয়ম নিয়ম নির্ণয় আর কি। উম, নিচের উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিস্টার রাসেল একটি কারখানা 48 ঘন্টা কাজ করে, মজুরি হার 15 টাকা, মূল মজুরি 50%, বাড়ি ভাড়া মূল মজুরি 50%, কল্যাণ তহবিল 5%, মজুরি কর্তন 2%। সাপ্তাহিক কর্তনের পরিমাণ কত? আচ্ছা, আমরা প্রথমে যে কর্তনটা বুঝি, কর্তন হলে গিয়া প্রতিষ্ঠান, কর্তন হলে গিয়ে প্রতিষ্ঠান বেতন থেকে যে টাকাটা কাইটা নেয় সেটা কি বলা হয়? কর্তন। প্রতিষ্ঠান যে টাকাটা কাইটা নেয় সেটা হলো কর্তন। তো 48 টাকা গুণ 15 দিলে হয়ে যাবে আমার মূল মজুরি। মূল মজুরির 5% এবং 2%, অর্থাৎ 48 গুণ 15 গুণ 5% যোগ 48 গুণ 15 গুণ 2% যোগ করলে যেটা হইব ওটা হলো গিয়ে 50। হম 25 নম্বর, 25 নম্বর হলো 50 টাকা হইব। 25 নম্বর আনসার কি? 50 টাকা হইব। কর, কর্তন যদি উপার্জনের মধ্যে লেখা হয় তাহলে, কর্তন যদি উপার্জনের মধ্যে লেখা হয় তাহলে মোট মজুরি বৃদ্ধি পাবে এবং নিট মজুরি বৃদ্ধি পাবে। নিয়োগকর্তার কর্মীর পক্ষে যে সকল ব্যয় বহন করে তার মূল্যকে কি বলে? নিয়োগকর্তার কর্মীর পক্ষে যে সকল ব্যয় বলে তাকে কি বলে? পরিপূরক, পরিপূরক সুবিধা। গাড়ির ফুয়েল স্টেশনের নিচের কোন পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? ভারযুক্ত কর পদ্ধতি। কোন কোন পণ্যের দাম অবিরাম বৃদ্ধি পেলে থাকলে মজুত পণ্যের বেশি আহ, মূল্য বেশি হবে? কোন পদ্ধতিতে? ফিফো, লিফো, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতি? ভারযুক্ত গড় পদ্ধতি। 30। বিড কাটে অন্তর্ভুক্ত থাকে মালের দর, মালের আগমন, মালের নির্গমন। বিড কার্ডে উল্লেখ থাকে মালের আগমন এবং মালের নির্গমন। তার মানে অ্যান্সার হলো গ। তো আজকে আমরা আলোচনা করলাম আমাদের শেষ বোর্ড অবজেক্টিভ 2024-এর ময়মনসিংহ বোর্ড। পরবর্তী লেকচারগুলোতে আমরা থিওরি সলিউশন ক্লাস স্টার্ট করব এবং ফার্স্ট পার্টের অবজেক্টিভ ক্লাসগুলো কি করব? স্টার্ট করব। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।